এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যে কারণে মধ্যস্থতাকারী পাকিস্তানের জাহাজ আটকে দিল ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জোর হামলা শুরু করেছে ইরান ইসরায়েলে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। এখানে বলা হচ্ছে 10 ঘন্টারও কম সময়ে 7 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। 10 ঘন্টার কম সময়ের মধ্যে ইসরায়েলের 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। এদিকে খুলে গেল সৌদি আমিরাতের মুখোশ। ইরান আক্রমণে মুসলিম দেশ সৌদি আমিরাত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক রাজনীতিতে ইরান নাম উচ্চারণ হলেই অনেক বিশ্লেষক হালকা হাসি দিতেন। তাদের ধারণা ছিল এটা এমন একটা রাষ্ট্র, বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ফাটল ধরা দেয়াল, একটু চাপ দিলেই হয়তো ভেঙে পড়বে। কেউ বলতো অর্থনীতি দুর্বল, কেউ বলতো জনগণ অসন্তুষ্ট, নারীদের দমিয়ে রাখা জাতি, মধ্যপ্রাচ্যের অন্য দেশের সাথে সম্পর্ক ভালো না, কেউ বলতো শাসন ব্যবস্থা টিকবে না বেশি দিন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো সাধারণত যুদ্ধ শুরু হওয়ার আগেই করা হয়, আর ইরানকে নিয়ে সেই ভুল হিসেবটাই এখন একে একে সামনে আসছে। এদিকে এবার ইরানের কাছে মাথা নত করে যুদ্ধবন্ধের প্রস্তাব দিল ট্রাম্প, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জ্বালানি স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আরব আমিরাত এবং কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেডবাহী মিসাইলের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ইরানের ড্রোন সাইটেও ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। এদিকে এক আঘাতেই অচল হবে পুরো বিশ্ব। কল্পনার বাইরের শক্তি ইরানের হাতে, যে ভয়াবহ অস্ত্র এখনও বের করেনি ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানি কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নাথের গুরু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য আধুনিক অস্ত্রের আরও বড় চমক অপেক্ষা করছে। তবে কি ইরান বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি কথাতে তেমনই আভাস পাওয়া যাচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা সরাসরি আক্রমণ করবে। হরমুজ প্রণালীতে অবরোধের পর থেকে ইরান যুদ্ধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়ছে। এ কারণে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে চাইছেন এই মার্কিন প্রেসিডেন্ট। আর এ বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন পাকিস্তানকে। করাচিও বেশ আগ্রহের সঙ্গে এই দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে তারা তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করেছে। তবে ঠিক এমন পরিস্থিতিতেই হরমুজ প্রণালীতে পাকিস্তানের জাহাজ আটকে দিয়েছে ইরানের আইআরজিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইআরজিসি জানায়, সেলেন নামের পাকিস্তানের পতাকাবাহী কার্গো জাহাজ শারজা থেকে করাচির দিকে যাচ্ছিল, কিন্তু হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় জাহাজটিকে আটকে দেওয়া হয়। আইআরজিসির পক্ষ থেকে এক্স বার্তায় আরও বলা হয়েছে, আইনি প্রোটোকল না মানা এবং কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে জাহাজটিকে হরমুজ প্রণালী থেকে পিছু হটার নির্দেশও দেওয়া হয়েছে। আটকের পর জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দিয়েছে আইআরজিসি। তবে হরমুজ প্রণালী পেরোনোর সুযোগ আর পায়নি সেলেন। এরপর জাহাজটিকে ঘুরপথে যাওয়ার নির্দেশ দেয় আইআরজিসি এবং সেই নির্দেশ মেনে হরমুজ থেকে পিছু হটেছে সেলেন। জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবেও হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানির বৈশ্বিক বাজারের 1/5 পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। মূলত এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হতে থাকে, যার ফলে জ্বালানির তেলের দাম বাড়ছে এবং বিশ্বের বহু দেশ ইতিমধ্যে ভোগান্তিতে পড়েছে। এর আগে ট্রাম্প 5 দিনের জন্য ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা বন্ধ রাখার ঘোষণা দেন। তবে বিশ্বের দেশগুলো চাচ্ছে স্থায়ী একটি সমাধান, কারণ হরমুজ প্রণালীর সাথে জড়িয়ে আছে সকল দেশের স্বার্থ। ট্রাম্প এই যুদ্ধ নিরসনে পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে দুতিয়ালি করার জন্য। তবে এবার উল্টো পাকিস্তানের জাহাজই আটকে দিয়ে ওয়াশিংটনের দিকে কঠোর এক বার্তাই ছুড়ে দিল তেহরান। এদিকে এবার খুলে গেল সৌদি আরব আমিরাতের মুখোশ। ইরান আক্রমণে মুসলিম দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কেউ কি কখনো ভেবেছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম দেশ আমেরিকা ও ইসরায়েলের সাথে মিলে আক্রমণ করবে ইরানকেই? ভূ রাজনীতির খবর যারা রাখেন তারা জানেন, সৌদি কিংবা আরব আমিরাত কেউ মার্কিন বলয়ের বাইরের দেশ নয়। নিজেদের ভূখণ্ডে মার্কিনীদের ব্যবহার করতে দেওয়া, ইসরায়েলের সাথে গোপন সমঝোতা কিংবা ফিলিস্তিন ইস্যুতে দেখেও না দেখার ভান করে থাকা সৌদি আমিরাতের অবস্থান ছিল মুসলিম স্বার্থের বিরুদ্ধে, কিন্তু সেখানেও এক ধরনের পর্দা ছিল। এবার সেই পর্দা খুলে মাঠে নামছে এই দুই মুসলিম দেশ। ইরানের সরাসরি আক্রমণ করতে পারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। শোনা যাচ্ছে এমনটাই। নিজেদের সম্পদের উপর হামলার প্রতিশোধ হিসাবে রিয়াদ এবং আবুধাবির জ্বালানি অবকাঠামোগুলোয় হামলা চালিয়েছে ইরান। এমন ঘটনারই যেন অপেক্ষা করেছিল পশ্চিমা অপকর্মের সমর্থন জানানো মধ্যপ্রাচ্যের দেশ দুটি। বিশ্লেষকদের মতে মার্কিন ঘনিষ্ঠ সৌদি আরবের যুদ্ধ নীতিতে ইঙ্গিত মিলেছে মৌলিক পরিবর্তনের। হামলার ঘটনাকে পুঁজি করে
জাতীয় নিরাপত্তার অজুহাতে আমেরিকার সামরিক অভিযানে অপারেশনাল সহায়তা দিতে শুরু করেছে উপসাগরীয় দেশগুলো, যা চলমান যুদ্ধে কৌশলগত ভারসাম্যে আনতে চলেছে বড় ধরনের পরিবর্তন। ইরানের বিরুদ্ধে অবস্থান বদলে প্রতিরক্ষার পরিবর্তে আক্রমণাত্মক প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ইরানের দিকে সতর্কবার্তা ছড়ে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রকে ইরানের সরাসরি আক্রমণের কাজে কিং ফাহাদ বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। এদিকে এবার ইরানের কাছে মাথা নত করে যুদ্ধবন্ধের প্রস্তাব দিল ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা ও যুদ্ধের উত্তেজনার প্রশমনে অবশেষে নমনীয় অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইরানের কাছে 15 দফার একটি গোপন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। সরাসরি নয়, বরং বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছানো হয়েছে। এর আগে পাকিস্তান উভয় দেশের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল, যদিও প্রস্তাবের 15টি দফার সবকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্তের কথা উল্লেখ করেছেন। এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত শর্ত হল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসাবে ঘোষণা করতে হবে এবং সেখানে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও উন্মুক্ত রাখতে হবে। এর বিনিময়ে ইরানকে বিশাল এক সুযোগের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। যদি ইরান এই 15টি শর্ত মেনে নেয়, তবে দেশটির ওপর দীর্ঘ সময় ধরে আরোপিত সব ধরনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতেই এই পদক্ষেপ। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনও এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো নথিপত্র দেখেনি এবং খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে। তেহরান বা ওয়াশিংটন এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। যদি এই চুক্তি সফল হয়, তবে তা বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এক আঘাতেই অচল হবে পুরো বিশ্ব। কল্পনার বাইরের শক্তি ইরানের হাতে, যে ভয়াবহ অস্ত্র এখনো বের করেনি ইরান। ইরানের শক্তি কতটুকু তা হয়তো কখনো পুরোপুরি বুঝতে পারছে না বিশ্ব। একবার কল্পনা করুন, শুধুমাত্র 24 ঘন্টা যদি বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকে, তাহলে কি হতে পারে? গোটা বৈশ্বিক অর্থনীতির তাসের ঘরের মতো ধসে পড়তে পারে। আর ঠিক সেই অকল্পনীয় ক্ষমতা এখন রয়েছে ইরানের হাতে। বিশ্ববাসী যখন হরমুজ প্রণালীতে তেল সরবরাহ বন্ধের আশঙ্কায় কাঁপছে, তখন এর চেয়েও ভয়াবহ এবং নীরব বিপর্যয়ের চাবিকাঠি নাড়ছে তেহরান। হরমুজ এবং লোহিত সাগরের বাবেলমানদেব প্রণালীর তলদেশ দিয়ে বয়ে গেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল নেটওয়ার্ক, যা মূলত বৈশ্বিক ইন্টারনেটের স্নায়ুতন্ত্র। নিজ ক্ষমতা ও মদতপুষ্টদের মাধ্যমে এই দুই প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। শুধু তেল নয়, পুরো বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাকেও আক্ষরিক অর্থে জিম্মি করে রেখেছে তারা। বাস্তবতা হলো, কেবল লোহিত সাগরের তলদেশে থাকা কেবলগুলোই এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রায় 30% ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে থাকে। যদি সত্যি ইরান বা তাদের প্রক্সি এই সাবমেরিন কেবলগুলো বিচ্ছিন্ন করে দেয়, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। জোর হামলা শুরু করেছে ইরান ইসরায়েলে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। এখানে বলা হচ্ছে, 10 ঘন্টারও কম সময় 7 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরান 10 ঘন্টার কম সময়ের মধ্যে ইসরায়েলে 7 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত মধ্যরাত থেকে এই হামলা শুরু করে তেহরান। বিভিন্ন যে ভিডিও চিত্র দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে কিন্তু বিভিন্ন ভবন বিধ্বস্ত হয়েছে এবং তেল আবিবের মেয়র তিনি স্বয়ং দেখাচ্ছেন একটা ভবন যেটা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল বলছে 7 দফার মধ্যে সর্বশেষ দফায় দিমনো শহরে হামলা চালায় তেহরান। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF সেখানে উদ্ধারকর্মী পাঠায়। তেল আবিবের হামলার ঘটনার ভিডিও ফুটেজ, ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। গত রাতে দিকে ইসরায়েলি বিমান বাহিনী 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং অন্যান্য সামরিক স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। IDF বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। ইরানে 3000-এর বেশি। এখন সবচেয়ে তাদের ইসরায়েলের ভয় হচ্ছে ওই যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল, মানে মাটির নিচ থেকে হঠাৎ করে উঠছে।
তারপরে ক্ষেপণাস্ত্র চলে যাচ্ছে, আবার মাটির নিচে চলে যাচ্ছে। ফলে কোথায় যে ক্ষেপণাস্ত্র লুকানো আছে, মানে উৎসস্থলগুলো, সেগুলি বের করতে তাদের একেবারেই মাথা খারাপ হয়ে গেছে, যার জন্য বেপরোয়াভাবে তারা হামলা চালাচ্ছে। এদিকে দেখেন, ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাকের জোল কাদর আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। অর্থাৎ আলী লারিজানি ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাবার পর মধ্যপন্থার একজন রাজনীতিক, যার সাথে খামেনিরও বিরোধ আছে ক্ষমতাসীনদের। তারপরও যখন নাকি বিপদে শুরু হয়েছে ইরানে, তখন তিনি সম্মতি জানিয়েছেন এবং ইরানকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন, যার একটা আন্তর্জাতিক পরিচিতিও ছিল। কিন্তু সেই মানুষটাকেও বাঁচতে দেয়নি ইসরায়েল এবং আমেরিকা। এখন তার জায়গায় বাকের জোল কাদর হয়েছেন। তার অবস্থানটা কি এখনো তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি হচ্ছেন ইরানের প্রেসিডেন্টের কার্যালয় উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN জানিয়েছে, ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির কিছু দৃশ্য দেখা যাচ্ছে। যে ইসরায়েলের তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দাও দাও করে জ্বলছে একটা গাড়ি, তারপরে ভবন আছে, অন্যান্য স্থাপনাও আছে। সব মিলিয়ে ওই আলোচনা করে ইরানকে আর থামানো যাচ্ছে না। ইরান এগুলি মানে কানের মধ্যেই তুলছে না। আলোচনার জায়গায় আলোচনা হবে, কিন্তু মানে হামলা মানে থামানো যাবে না। বিপর্যস্ত অবস্থা। এমনি ট্রাম্প এখন পুতু করছে না, কারণ হচ্ছে ইরানের শক্তি সম্পর্কে ধারণা পেয়ে গেছে। যুক্তরাষ্ট্র যখন 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে স্থাপিত দিয়াগো গার্সিয়ার দিকে যে সামরিক ঘাঁটি, সেখানে যখন ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে, এখন পশ্চিমা মানে ফ্রান্স, লন্ডন সবকিছু কিন্তু এখন ইরানের আওতায় চলে আসছে। তো ফলে এখন ট্রাম্পের উপরে চাপ যে তুমি ইরানকে থামাও। তো এই কারণে এখন কৌশলের অংশ হোক বা পরিস্থিতি চাপে হোক, এখন পিছু হচ্ছে ট্রাম্প। এটাই হচ্ছে বাস্তবতা। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক রাজনীতিতে ইরান নাম উচ্চারণ হলেই অনেক বিশ্লেষক হালকা হাসি দিতেন। তাদের ধারণা ছিল এটা এমন একটা রাষ্ট্র, বাইরে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ফাটল ধরা দেয়াল, একটু চাপ দিলেই হয়তো ভেঙে পড়বে। কেউ বলতো অর্থনীতি দুর্বল, কেউ বলতো জনগণ অসন্তুষ্ট, নারীদের দমিয়ে রাখা জাতি, মধ্যপ্রাচ্যের অন্য দেশের সাথে সম্পর্ক ভালো না, কেউ বলতো শাসন ব্যবস্থা টিকবে না বেশি দিন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলো সাধারণত যুদ্ধ শুরু হওয়ার আগেই করা হয়, আর ইরানকে নিয়ে সেই ভুল হিসেবটাই এখন একে একে সামনে আসছে। যুদ্ধের শুরুতে যে গল্পটা বিশ্ব শুনেছিল, সেটা ছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো। বলা হচ্ছিল ইরানকে সামরিকভাবে হারানো কঠিন নয়, বরং ভেতর থেকেই উপড়ে ফেলা সম্ভব। মোসাদ গোয়েন্দা প্রতিবেদনে দাবি উঠেছিল কয়েকটি নির্দিষ্ট আঘাত, কিছু নেতৃত্ব সরিয়ে দেওয়া আর সামান্য বিশৃঙ্খলা তৈরি করলেই তেহরানের ক্ষমতার কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে সেই পরিকল্পনার গল্প। সেখানে বলা হয়েছিল ইরানের জনগণ অপেক্ষা করছে শুধু একটি স্ফুলিঙ্গের জন্য, সেই আগুন লাগিয়ে দিলেই রাস্তায় নেমে আসবে মানুষ, আর কয়েকদিনের মধ্যেই শাসন ব্যবস্থা বদলে যাবে। এই বিশ্বাস এতটাই শক্ত ছিল যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুমানের উপর দাঁড়িয়ে। কিন্তু যুদ্ধের ময়দান অদ্ভুত জায়গা, এখানে তত্ত্ব নয় বাস্তব কথা বলে। যখন সংঘাত শুরু হলো তখন সবাই অপেক্ষা করছিল কখন ইরানের শহরগুলোতে গণ অভ্যুত্থান শুরু হবে, কখন রাজধানীতে বিশৃঙ্খলা ছড়াবে, কখন সরকার নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু দিন গেল, তারপর সপ্তাহ গেল, রাস্তা ভরল না বিদ্রোহে, বরং অন্য কিছু দেখা গেল। রাষ্ট্রযন্ত্র আরো সংগঠিত হয়ে উঠছে। যে পরিকল্পনায় বলা হয়েছিল 24 ঘন্টায় সরকার ভেঙে পড়বে, সেটাই পরিণত হলো রাজনৈতিক বিব্রতকর এক ভবিষ্যৎবাণীতে। মার্কিন নীতি নির্ধারকরাও পরে স্বীকার করেন সরকার উৎখাতের কোনো বাস্তব পরিকল্পনা আসলে তাদের হাতে ছিল না। গোয়েন্দা বিশ্লেষণ আর রাজনৈতিক প্রত্যাশার মাঝখানে তৈরি হয়েছিল এক বিপজ্জনক ফাঁক, আর সেই ফাঁকেই দাঁড়িয়েছিল ইরান, নীরবে প্রস্তুত। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আজ থেকে নয়, বহু বছর ধরে। তারা বুঝেছিল আধুনিক অস্ত্র আর ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ এখন অর্থনীতি, প্রযুক্তি আর ধৈর্যের খেলা। বিশ্ব যখন স্টেলথ ফাইটার আর বিলিয়ন ডলারের অস্ত্রে বিনিয়োগ করছিল, ইরান তখন অন্য পথে হাঁটছিল। তারা তৈরি করছিল সস্তা কিন্তু কার্যকর অস্ত্র ব্যবস্থা। ড্রোন শুনতে সাধারণ লাগলেও আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সমীকরণ বদলে দিয়েছে এই ছোট যন্ত্রগুলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে ইরান মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদন করতে সক্ষম। সংখ্যা শুনে অবিশ্বাস্য লাগলেও এর কৌশলগত অর্থ আরো বড়, কারণ যুদ্ধ শুধু শক্তির নয়, খরচেরও লড়াই। একটি সস্তা ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে খরচ করতে হচ্ছে শতগুণ বেশি অর্থ। অর্থাৎ প্রতিটি আক্রমণ শুধু সামরিক চাপ নয়, অর্থনৈতিক চাপও তৈরি করছে। এই যেন দাবার খেলায় এমন চাল, প্রতিপক্ষ পণ দিয়ে রানী মারছে। দীর্ঘদিন ধরে আকাশের নিয়ন্ত্রণ ছিল ধনী রাষ্ট্রগুলোর হাতে। উন্নত বিমান, ব্যয়বহুল প্রযুক্তি আর প্রশিক্ষিত পাইলট ছিল আধিপত্যের মূল সূত্র। কিন্তু ইরান সেই সূত্র ভেঙে দিল। তারা দেখিয়ে দিল আকাশ নিয়ন্ত্রণ মানে শুধু বিমান নয়, সংখ্যাও। যুদ্ধ যত এগোতে লাগলো তত পরিষ্কার হতে লাগলো আরেকটি বিষয়, ইরান শুধু প্রতিক্রিয়া দিচ্ছে না, তারা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার আগেই অস্ত্র মজুদ, উৎপাদন লাইন প্রস্তুত, প্রযুক্তি অভিযোজিত, সবকিছু যেন আগে থেকেই সাজানো ছিল। এই প্রস্তুতির সবচেয়ে নাটকীয় ইঙ্গিত আসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আলোচনায়। ভারত মহাসাগরের দূরবর্তী সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখ খুলে দেয়। কারণ 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা মানে শুধু আঞ্চলিক শক্তি নয়, একটি নতুন কৌশলগত বাস্তবতা। এখানে শুরু হয় নতুন আতঙ্ক, কারণ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি একটা নির্দিষ্ট সীমা পার করলে পরবর্তী ধাপ আর খুব বেশি দূরে থাকে না। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রযুক্তি আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাঝে ব্যবধান অনেক সময় শুধু রাজনৈতিক সিদ্ধান্তে। বিশ্বের যেসব দেশের হাতে ICBM রয়েছে তারা মূলত বৈশ্বিক শক্তির শীর্ষ স্তরে। এই অস্ত্র এমন যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে মুহূর্তে ধ্বংস ডেকে আনতে পারে। শব্দের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে ছুটে যাওয়া এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা প্রায় অসম্ভব।
আর আধুনিক প্রযুক্তিতে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক ওয়ারহেড বের হয়ে আলাদা আলাদা শহর লক্ষ্য করতে পারে। এই বাস্তবতা বুঝতে পারার পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষা বদলে যেতে শুরু করেছে। আগে যেখানে প্রশ্ন ছিল ইরান টিকবে কিনা, এখন প্রশ্ন হচ্ছে ইরান কতদূর যেতে পারে। যুদ্ধের প্রথম দিকে রাজনৈতিক বক্তব্যে শোনা গিয়েছিল মুক্তির ডাক, বলা হয়েছিল জনগণ নিজেরাই ক্ষমতা হাতে তুলে নেবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টো। বাইরের চাপ যত বাড়ল, ভেতরের সংহতি তত শক্ত হলো। এটাই সম্ভবত সবচেয়ে বড় ভুল হিসাব ছিল, কারণ ইতিহাস দেখায় বাইরের হুমকি অনেক সময় ভেতরের বিভাজন মুছে দেয়। আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যারা পরিকল্পনা করেছিল দ্রুত বিজয়, তারাই এখন প্রশ্নের মুখে। অভিযোগ উঠছে গোয়েন্দা বিশ্লেষণের ব্যর্থতা নিয়ে। কে ভুল তথ্য দিয়েছিল, কেন বাস্তবতা যাচাই করা হয়নি, এই বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে। কিন্তু যুদ্ধ কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, যার ক্ষতি হওয়ার তা ইতোমধ্যেই হয়ে গেছে। ইরান সম্ভবত নিজের সবচেয়ে বড় বার্তাটা দিয়ে ফেলেছে। তারা শুধু টিকে থাকতে চায় না, তারা খেলার নিয়ম বদলাতে চায়, অস্ত্রের শক্তি দিয়ে নয়, হিসাবের শক্তি দিয়ে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, যেখানে শক্তি মানে শুধু অর্থ নয়, ধৈর্য। আধিপত্য মানে শুধু বিমানবাহী রণতরী নয়, বরং সস্তা প্রযুক্তির বুদ্ধিদীপ্ত ব্যবহার। সবচেয়ে বড় কথা, যুদ্ধের আগে যে গল্প লেখা হয়, যুদ্ধ শেষে ইতিহাস সেই গল্পকে প্রায়ই বদলে দেয়। ইরানকে নিয়ে বিশ্বের ভুল হিসাব হয়তো সেই পরিবর্তনেরই সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকে। শেষ পর্যন্ত দেখা গেল যে দেশটিকে সবাই দুর্বল ভাবছিল, সেই আসল সময়ে নিজের পক্ষে নিয়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্ধেক যুদ্ধ জিতে রেখেছিল।